স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায় চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিনে ব্যাংক ও আর্থিক খাতে সীমাহীন লুণ্ঠনের সুযোগ বন্ধ হয়েছে, কিন্তু অর্থনীতি এখনও ঝুঁকিমুক্ত হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতায় মূল্যস্ফীতির লাগাম টানতে পারেনি সরকার, ফলে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস জনগণের। এদিকে আস্থার সংকটে ভুগছে দুর্বল ব্যাংকের গ্রাহকরা। রেমিটেন্সে কিছুটা স্বস্তি মিললেও পোশাক শিল্পে অস্থিরতা নেতিবাচক প্রভাব ফেলেছে। বিগত সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপিদের সুবিধা দেয়া, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন এবং সীমাহীন লুটপাটে স্থবির ছিল দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ, পাচার হওয়া অর্থ উদ্ধারে কমিটি গঠনসহ বেশ কিছু পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। এতে অর্থনীতিতে কিছুটা স্বস্তি ফিরলেও সংকট কাটেনি। কিছু ক্ষেত্রে আমরা পজিটিভ পাই, কিন্তু সেটা যে পুরো মাত্রায় পজিটিভ সেটা বলবো না, কারণ আমি অর্থনীতির দিকগুলাই বিশ্লেষণ করলে অনেক কিছু সংখ্যাও দেখতে পাই। যেমন এক্সপোর্ট আর্নিংসের ক্ষেত্রে আমি বলবো প্রবৃদ্ধি আছে, কিন্তু তার সাথে লেবার আনরেস্টের সংখ্যাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। নিত্যপণ্যের চড়া দামে হিমশিম সাধারণ মানুষ। শুল্ক কমালেও বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় কমছে না মূল্যস্ফীতি। শুধু ট্যারিফ কমালে হবে না, কিন্তু সেটা যাতে জনগণ সেই সুবিধাটা যাতে পায়, বাজারে তার প্রভাব যাতে পড়ে, সেই জায়গাটা আসলে মনিটর করার একটা ব্যবস্থাপনা দরকার। আরেকটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা। মধ্যস্বত্বভোগী যাদেরকে বলছি, বাজারকে যাতে ইনফ্লুয়েন্স না করতে পারে, স্টক না করতে পারে, তো সেই জায়গাটা আমি মনে করি এখনও কাজ করার সুযোগ আছে, কারণ এই উদ্যোগটা বাজার ব্যবস্থাপনাটা আমাদের বড় ধরনের ঘাটতি। এছাড়া ডলার সংকট কিছুটা কাটলেও বেড়েছে টাকার সংকট। নিঃসন্দেহে আমাদের দেশে অনেক ব্যাংক আছে যে এইসব ব্যাংকের প্রয়োজন নেই, এবং সেটা আমরা জানি রাজনৈতিক উদ্দেশ্যে, রাজনৈতিক কারণে এসব ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছিল। এই ব্যাংকগুলো এখন আমাদের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে খুব বিশাল বোঝা হয়ে গেছে, কারণ এইসব ব্যাংকে অবাধ লুটপাট চলেছে। এই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার যে চ্যালেঞ্জটি কীভাবে গ্রহণ করা হবে, এইটি হচ্ছে এখন ব্যাংকের খাতে সবচেয়ে বড় সমস্যা। নিত্যপণ্যের দাম কমানো, দ্রুত ব্যাংক ও পোশাক খাতে শৃঙ্খলা ফেরানো, রেমিটেন্সের ধারা অব্যাহত রাখা এবং পাচার হওয়া অর্থ দ্রুত ফেরত আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। গেল 10 বছরে দেশের শিক্ষিত বেকার বেড়েছে 3 গুণ। এছাড়া প্রশাসনে ক্ষমতার অপব্যবহার ঠেকাতে জোর দিতে হবে। ভয়েস অফ রিফর্ম আয়োজিত আলোচনায় এমন কথাই উঠে আসে। এছাড়া আলোচকরা আরও বলেন, সড়কে বিশৃঙ্খলায় রাজধানীর অস্বস্তিকর যানজটের মূল কারণ। বাংলা একাডেমিতে এই আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করার লক্ষ্যে অক্টোবরে আত্মপ্রকাশ করে নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। শনিবার বাংলা একাডেমিতে তাদের আয়োজনে দিনব্যাপী মেরামত আলাপ 2 আলোচনা হয় দেশের নানা অঙ্গনে সংস্কারের বিষয়। আলোচনার প্রথমেই উঠে আসে দেশের বেকারত্ব প্রসঙ্গ। বক্তারা বলেন, শিক্ষিত বেকার সমস্যা অর্থনীতির উপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। দ্বিতীয় সেশনের আলোচনায় প্যানেলিস্টরা বলেন, ঢাকার অসহনীয় যানজট, সড়কের চরম বিশৃঙ্খলা ও নৈরাজ্যেরই প্রতিফলন। জট নিয়ন্ত্রণ করা সময় সাপেক্ষ, তবে তার জন্য প্রয়োজন জনসচেতনতা। যথাযথ বাস না থামানো, বাসের ভেতরে যে অনৈতিক কাজগুলো হয়, যে সিগারেট টিকেট খেয়ে চালানো, যেখানে সেখানে যে মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলা, এইটা নিয়ে একটু সকলকে সচেতন হওয়া উচিত আমার মনে হয়। আর ব্যবস্থা গ্রহণ সরকার করবে, আমরা করবই। বাস রুট রেশনালাইজেশন এত ভালো একটা ঔষধ, পুরো পৃথিবীতে কাজ করছে, আমরা কেন পাচ্ছি না? এই ওষুধ আমার শরীরে কেন কাজ করছে না? সমস্যা তাহলে ওষুধে না, সমস্যা তাহলে আমার শরীরে। আমি হয়তো ঠিকভাবে ওষুধ ঠিকমতো খাচ্ছি না, অথবা আমি কোনো অনিয়ম করছি। বিকেলে প্রশাসনকে জনকল্যাণমুখী করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহির ওপর গুরুত্ব দেন বক্তারা। অ্যাডিশনাল সেক্রেটারির জন্য যদি পোস্ট থাকে 40 জন, প্রমোশন পেয়েছেন 400 জন, টপ হেভি হয়ে গেছে। কারণ ওই পলিটিক্যালি হচ্ছে গিয়ে ওনাদেরকে পুনর্বাসন করার ব্যাপার। সো অতিরিক্ত যে আছে সেটা দূর করা প্রয়োজন, সেটা আমরা মনে করি। আমরা গণমাধ্যমে 2-4টা সংবাদ দেখি যে পুকুর কাটা দেখতে নেদারল্যান্ডে যেতে চান, পুকুর সংস্কার দেখতে নেদারল্যান্ডে যেতে চান, 2-1টা এরকম সংবাদ দেখি। কিন্তু এই 2-1টা সংবাদের বাইরে আরো অসংখ্য ঘটনা থেকে যায়, কোথাও কোনো জবাবদিহিতার জায়গা নেই।
শেষ সেশনে আলোচনার বিষয়বস্তু অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ঝুঁকি না সম্ভাবনা। এ সময় কয়েকজন বক্তা অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র নিশ্চিতে সংখ্যানুপাতিক নির্বাচনের ওপর জোর দেন। আমরা সংখ্যানুপাতিকের দাবি বাংলাদেশে ছাড়ব না। আমরা জানি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে যদি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে হয় সংখ্যানুপাতিক ব্যবস্থা ছাড়া এটা আসলে করা যাবে না। এই ফার্স্ট দি গোল দিয়ে হবে না। আমরা সংবিধান পরিবর্তনের প্রশ্নটাকে যতদূর পর্যন্ত কনসেনসাস হয়েছে ততদূর পর্যন্ত গ্যারান্টিড করার জন্য আগামী নির্বাচন যে প্রায়োরিটি বেসে সংবিধান তৈরি করারই নির্বাচন, সেইটাকে আমাদের সামনে আনতেই হবে। এছাড়াও আগামীতে সরকার গঠনে জাতীয় ঐক্যমতের ওপর গুরুত্ব দেন আলোচকরা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো যে নজরদারি চালিয়েছে তা বেআইনি এবং একই সাথে নির্বাচনী অপরাধ। যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত, একথা বলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। অন্যদিকে কমিশন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোনো প্রতীক চায় না বলে জানান কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। শনিবার বিকেলে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এতে সাংবাদিকদের কাছ থেকে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে মতামত ও প্রস্তাবনা গ্রহণ করে কমিশন। এ সময় কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, সংস্কারের কাজ সম্পূর্ণ করা হবে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনায়। শুধু আগামী নির্বাচন নয়, বরং ভবিষ্যতের জন্য স্থায়ী নির্বাচনী কাঠামো তৈরি করতে কাজ করার কথাও জানান তিনি। আমাদের ১৫০ সহস্রের মতো ব্যক্তির প্রাণহানি ঘটেছে, ২০-৩০ হাজার ব্যক্তি আহত হয়েছে। আমরা যেন তাদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা না করি। নির্বাচনী অপরাধ করে শাস্তির পরিবর্তে কেউ পার পেয়ে গেলে অনিয়ম আরো উৎসাহিত হয়, তাই কঠোর শাস্তি নিশ্চিতের তাগিদ দেন কমিশন প্রধান। যে গোয়েন্দা সংস্থা, যে বিশেষ সংস্থাগুলো যে কাজগুলো করেছে এগুলো গুরুতর অন্যায়, এগুলো বেআইনি, এগুলো শাস্তিযোগ্য অপরাধ। চেষ্টা করছি যাতে আমরা একগুচ্ছ প্রস্তাব উত্থাপন করতে পারি, যার মাধ্যমে আমাদের রাজনৈতিক অঙ্গনটা মানুষের কল্যাণমুখী হয় এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। অন্যদিকে কমিশন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক চায় না বলেও জানান কমিশন সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। আমরা এখনো তো ফাইনাল কোনো কিছু করিনি, কিন্তু এমনি যে আমরা কথাবার্তা বলি তাতে করে এটা কনসেনসাস মনে হয় আমাদের দলীয় প্রতীক আমরা কেউ চাই না। হ্যাঁ, দলীয় প্রতীকে নির্বাচন হোক এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারাও রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে, এতটুকু আমি বলতে পারি। সবার মতামত নিয়েই সংস্কার প্রস্তাব তৈরি করা হবে বলেও সভায় জানানো হয়। সেই জায়গায় থাকবে নাকি এটা পার্লামেন্টের সিস্টেমে যাবে? নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে। আরিফ হাসানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেশত্যাগের সময় গ্রেফতার করা হয়েছে আরিফ হাসানকে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়। আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার অ্যাটকোর সাধারণ সম্পাদক। চেক জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে কুষ্টিয়া সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আব্দুর রশিদ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রশিদ অ্যাগ্রো ফুডের মালিক। পুলিশ জানায়, তার নামে সারা দেশে ১১০টিরও বেশি মামলা আছে এবং বিভিন্ন মামলায় শতাধিক ওয়ারেন্ট রয়েছে। এছাড়া আওয়ামী লীগের সরকারের খাদ্যমন্ত্রীর সাথে সম্পর্কের খাতিরে অনৈতিক সুযোগ সুবিধার নেয়ার অভিযোগ রয়েছে। রশিদের বিরুদ্ধে ওই সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হলেও নেয়া ব্যবস্থা না নেয়া পার পেয়ে যান তিনি। ফেনীতে গেল আগস্টের ভয়াবহ বন্যার বিরূপ প্রভাব পড়েছে আমন আবাদে। চলতি মৌসুমে আবাদ হয়নি লক্ষ্যমাত্রার অর্ধেকও। নানা কারণে জমি খালি পড়ে থাকায় দুশ্চিন্তায় কৃষক। প্রণোদনা সহ সার বীজের সহায়তায় কথা থাকলেও তা আটকে আছে কাগজে কলমে, বাস্তবে নেই ছিটেফোঁটাও। এমন চিত্র ফেনীর সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা উপজেলা সহ সবখানে। গেল আগস্টের বন্যায় জেলার কৃষি খাতে ৯০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়। ২.৫ মাস পেরিয়ে গেলেও বন্যার ক্ষত এখনো ফসলের মাঠে।
আর্মি ওয়ার্ম সহ বিভিন্ন পোকায় নষ্ট হচ্ছে ধান, সবজি সহ নানা ধরনের ফসল। এর প্রভাব পড়েছে চলতি আমন মৌসুমে। লেদা, লাল পোকা, তার মেউয়া, নানান কিসিমের পোকা ফসল নষ্ট করতেছে। গেল মৌসুমের উৎপাদনে সিকি ভাগও এবার অর্জিত হবে না বলে শঙ্কায় কৃষক। আমি জমি করতাম 12 ঘন্টা, গিয়ে তো 6 ঘন্টা করতে হলে পানি দেওয়া, 6 ঘন্টা করছি জন্য আমার নষ্ট হয়ে গেছে ফসল। বহুত কষ্ট করি, আমি গরিব মানুষ, কুলি মাগি খাই, ওই জন্য আমি সব আমার নিষ্পাত হয়ে গেছে। কাগজে কলমে প্রণোদনা সহ সার বীজের সহায়তার কথা থাকলেও বাস্তবে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ কৃষকের। প্রতি বছর সরিষা করতাম, এখন সরিষা করতে পারতেছি না, জমি শুকাইতেছে না। এখন সরকারের কাছে আমার অনুরোধ, আমার জন্য একটু সাহায্য করেন, আমি কিভাবে চাষ করতে পারি। 120 জায়গার ভিতরে 100 ডিসিমে আমার বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারের কাছে আবেদন পত্র করতেছে, যদি কোনো সুযোগ সুবিধা আইয়ে বাংলার সাহায্য করবে, আমি গরিব মানুষ। তবে অভিযোগ অস্বীকার করে সব ধরনের সহায়তার পাশাপাশি ক্ষতিকর পোকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি কৃষি বিভাগের। কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি আগাম সবজি করার জন্য, আর বিশেষ করে মুসেবুজ যে ক্লোজারটা ওটা যদি বন্ধ করার ব্যবস্থা করা যায় বা বাট্টা দেওয়া যায়, তাহলে আমাদের এই অঞ্চলের কৃষকরা মতো বিশেষভাবে উপকৃত হবে। প্রণোদনা পুনর্বাসনের মাধ্যমে আমরা ইতিমধ্যেই সবজি বীজ কৃষকদেরকে বিতরণ করেছি, ধানের বীজ বিতরণ করা হবে, স্কোয়াড গঠন করেছি। সৌভাগ্যের বিষয় হচ্ছে আমরা খুব দ্রুতই এই পোকাটাকে আইডেন্টিফাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাতে মোটামুটি এখন পোকা আমাদের নিয়ন্ত্রণে আছে। কৃষি বিভাগের তথ্য মতে গত অর্থ বছরে ফেনীতে আমনের আবাদ হয়েছিল 66,752 হেক্টর জমিতে। উৎপাদন হয়েছিল 2,09,207 মেট্রিক টন। আর চলতি অর্থ বছর আবাদ হয়েছে মাত্র 26,764 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। ভালো বাজার মূল্য সহ নানা কারণে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদে ঝুঁকছেন কুষ্টিয়ার কৃষক। বিঘা প্রতি 50 থেকে 80 মণ ফলন হয়, তবে বেশি দামের আশায় অপরিপক্ক পেঁয়াজ তুলে বিক্রি করছেন অনেক চাষি। গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বলিদাপাড়া দাঁড়ের মাঠে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলায় ব্যস্ত কৃষক। গেল কয়েক বছর ধরে আগাম জাতের বাড়ি 5 সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আসছেন কৃষক। আগে এসব জমি তামাক আবাদের জন্য ফেলে রাখা হলেও ভালো দাম পাওয়ায় কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ঝুঁকছেন। পেঁয়াজ লাগাইছি, বাড়ি 100 মণের ফলন আসছে, তাতে ধরেন মোটামুটি 4 লক্ষ টাকা বিক্রি হচ্ছে। আগে তামাক আবাদ করতাম এসব ভূমিতে, এখন তো আবাদ করতে আমরা এখন 2 সিজনে গ্রীষ্মকালের পেঁয়াজ, সিজনাল পেঁয়াজ করছি। এবার অতিবৃষ্টিতে ফলন কিছুটা কম হলেও বাজারে ভালো দাম পাচ্ছেন তারা। পেঁয়াজের বাজার ভালো, যার কারণে আমি পেঁয়াজ এখন তুলে ফেললাম। আজকেও আমি পেঁয়াজ তুলি বেচতে হলাম কুষ্টিয়ায় 100 টাকা পাইকারি রেট, 4000 টাকা মন। এদিকে কৃষকদের সার বীজ সহ নানা উপকরণ দেওয়ার পাশাপাশি কারিগরি সহযোগিতা দিচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা দিশা ও পিকেএসএফ। অত্র এলাকায় তামাকের পরিবর্তে ফসল চাষ কার্যক্রম পরিচালনা করছি। আমরা কৃষকদেরকে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যাতে তারা এই সমস্ত প্রযুক্তি অনুসরণ করে তারা ভালো ফসল উৎপাদন করতে পারে। গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে এলে দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। পর্যটকদের অসচেতনতায় নষ্ট হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন এলাকার পরিবেশ। নিয়মনীতির তোয়াক্কা না করে পর্যটকরা যত্রতত্র প্লাস্টিক, চিপসের প্যাকেট ও পলিথিন ফেলছেন, যার প্রভাব পড়ছে পরিবেশ ও কৃষিতে। এছাড়া শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার কারণে মাছের বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে, কমছে পাখি। এজন্য অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত পর্যটনকে দায়ী করছেন পরিবেশবিদরা। পানিতে এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল, জুসের প্যাকেট, কাচের বোতলে সয়লাব অন্যতম পর্যটন স্পট সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট এলাকা। নৌকা থেকে পানির বোতল, চিপস, বিস্কুটের প্যাকেট, পলিথিন সহ প্লাস্টিক বর্জ্য ছুঁড়ে হাওরের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছেন পর্যটকরাই। পানি শুকিয়ে গেলে হাওরের এই জমিগুলোতেই ফসল চাষ করেন কৃষক। তবে এসব বর্জ্য পানিতে না পচে দীর্ঘদিন অক্ষত থাকায় নষ্ট হচ্ছে ফসলি জমি। প্লাস্টিকের দূষণ ছাড়াও শব্দ দূষণ ও ইঞ্জিন চালিত নৌকার অবাধ চলাচলে হাওরে নষ্ট হচ্ছে মাছের বিচরণ ক্ষেত্র, কমছে পাখি। হাউসবোটগুলোতে যে পরিবেশ দূষণের যে মেইন কারণটাই হচ্ছে আবর্জনাগুলো তারা নির্দিষ্ট স্থানে ফেলায় না। পানিটা যখন শুকিয়ে যাবে, এটা কিন্তু নির্দিষ্ট কারো জায়গা, এখানে জমি চাষ হয়। কাচের বোতলগুলো কিন্তু আমাদের যে কৃষিক্ষেত্রে নানা ধরনের সমস্যা হতে দেয়। সামান্য জিনিসটা একটু কষ্ট করে ডাস্টবিনে রাখবে না, আর একটা নৌকায়, প্রতিটা নৌকায় কিন্তু ডাস্টবিন আছে, বড় বড় নৌকাগুলোতে, কিন্তু অনেকেই নদীতে ফেলে দিচ্ছে। আমরা যারা ঘুরছি আমরা এগুলো ফেলছি।
এত সুন্দরের মধ্যে এই অসুন্দরটা আসলে ভালো লাগছে না। দূষণ রোধে প্রশাসনের তরফ থেকে নির্দেশনা প্রণয়ন করা হলেও তা রয়ে গেছে কাগজপত্রেই। পরিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পর্যটকদের সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। এ ধরনের পরিবেশ দূষণ বা কোনো রকম ঝামেলা যাতে টুরিস্টরা না করে, নিজেদের অবস্থান থেকে প্রত্যেকের নিজেদেরই সতর্ক হওয়া উচিত। স্থানীয় ব্যবসায়ীদেরকে সচেতন করা হচ্ছে এবং স্থানীয় জেলে যারা আছে, যারা নৌকা করে বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে, তাদেরকেও সচেতন করা হচ্ছে এবং নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। হাওর ও পর্যটন এলাকার সৌন্দর্য ও বৈচিত্র্য রক্ষায় প্রশাসন আরও তৎপর হবে, এমনটি আশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। বগুড়ায় ভেজাল সার তৈরির সময় 2 শ্রমিককে আটক করেছে যৌথ বাহিনী। মাটি, চুন, সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছিল জমিতে ব্যবহারের জন্য সার ও কীটনাশক। শনিবার রাত 10টার দিকে এই অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে প্রায় 100 বস্তা ভেজাল টিএসপি সার, 22 বস্তা জিঙ্ক ক্রোজিং ছাড়াও বিভিন্ন প্রকার সার, কীটনাশক ও পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় মালিক পক্ষের কাউকে না পাওয়া গেলেও 2 শ্রমিককে আটক করা হয়। প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র কিংবা সাইনবোর্ড নেই। সুলতান এবং গৌতম নামে 2 ব্যক্তিকে অবৈধ এই কারখানার মালিক বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে মাটি, চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরি হচ্ছিল এসব ভেজাল ও কীটনাশক। 17টি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে আসছিল বেনামি এই প্রতিষ্ঠান। লেয়ার ও ব্রয়লার সহ মুরগির পালনকারী খামারিরা যখন লোকসানের মুখে, তখনও লাভবান হচ্ছেন কোয়েল পাখির খামারিরা। কোয়েল পাখি পালনে ঝুঁকি ও উৎপাদন খরচ কম থাকায় অনেকেই এগিয়ে আসছেন খামার করতে। এতে স্বাবলম্বী হচ্ছেন অনেক বেকার যুবক। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী স্বাধীন চৌধুরী 2 বছর আগে মাত্র 5,000 টাকা দিয়ে পলাশ উপজেলার পারুরিয়া গ্রামে গড়ে তোলেন কোয়েল অ্যাগ্রো ফার্ম। বর্তমানে পাখির সংখ্যা 40,000-এর বেশি। লেয়ার, ব্রয়লার সহ অন্যান্য মুরগির চেয়ে কোয়েল পাখি পালনের ঝুঁকি ও উৎপাদন খরচ কম থাকায় অনেকেই এগিয়ে আসছেন খামার করতে। বর্তমানে জেলায় 124টি কোয়েল পাখির খামার রয়েছে। আমিও চাই লেখাপড়া পাঠাতে যে কোনো উদ্যোক্ত হতে পারি, লেখাপড়া করতে পারবো, ফ্যামিলি সব দায়িত্ব আমি নিতে পারবো। বেকার যুবক এরা যদি ওই রকম ফার্ম দিয়া অগ্রগতি হয়, তাহলে মনে হয় বাংলাদেশটা আরেকটু ঊর্ধ্বের দিকে ওটার অভাব স্বাবলম্বী হওয়ার সম্ভব। খামার থেকে ডিম ও পাখি নিতে অনেকে আসছেন বিভিন্ন এলাকা থেকে। এখন প্রায় আমার এখানে প্রায় 40 থেকে 35,000 পাখি রয়েছে। মহিলা পাখির প্রায় অনেক অর্ডার আসে, মহিলা পাখি ওই দিকে পাঠিয়ে দিই দেশের বিভিন্ন জায়গায়, যেখান থেকে তারা নিতে চায়। বাসায় আমাদের এখানে আইসেও নেয়, আবার আমরা বলে পাঠায়ও দিই। নতুন এই খাতকে এগিয়ে নিতে সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। কোয়েল পালন পদ্ধতিতে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যাপারটাই মেনলি দেখে থাকি, আর টেকনিক্যাল সাইডটাও তাদেরকে আমরা একটু জ্ঞান দিয়ে থাকি। আর আসলে চিকিৎসা পদ্ধতিতে আমরা হয়তো প্রাথমিকভাবে ওদের একটু পদ্ধতি দিয়ে থাকি। এদিকে কোয়েল পাখির খামার গড়ে মাসে প্রায় 1 লাখ টাকা আয় করছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 9ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্র সুরুজ। 1.5 বছর আগে ইউটিউব দেখে শখের বসে 500টি কোয়েল দিয়ে শুরু করেন খামার। বর্তমানে তার খামারে রয়েছে 15,000 কোয়েল পাখি। এটা এখন আমার আনন্দের বিষয়, অনেক ভালো লাগে যে আমি প্রথম 500 দিয়ে শুরু করে এখন আমার অনেক পাখি হয়েছে। এখন সবকিছু বাদ দিয়ে তাও লাখের মতন আর কি থাকে। ভবিষ্যতে আরো বড় করতে চাই খামারটাকে। আর তার দেখা দেখি এলাকাবাসীরাও আগ্রহ দেখাচ্ছে কোয়েলের খামার করতে। সেও এবার পালে আমার ভবিষ্যতে বড় করার পরিকল্পনা আছে, আমার ইচ্ছা আছে। যদি ওর কথা শুনে আরেকজন 10টা 50টা 100টা পালে একটা উদ্যোগ হইলে পরে সেও 2 পয়সা পাইলো। ভবিষ্যতে নিজের খামার আরো বড় করে বেকারদের কর্মসংস্থান করতে চায় সুরুজ বিশ্বাস। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 3 মাস পর নতুন নামে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো গাজীপুরের সাফারি পার্ক। পুরনো নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। শিক্ষার্থী আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর বন্ধ রাখা হয়েছিল পার্কটির কার্যক্রম। নতুন প্রকল্পের মাধ্যমে সাজানো হবে পার্কটি, বলছে কর্তৃপক্ষ। গত 5ই আগস্ট সাফারি পার্কের মূল ফটকে হামলা চালায় দুর্বৃত্তরা। ভেঙে ফেলে অফিস, মিউজিয়াম সহ বিভিন্ন স্থাপনা। ক্ষতি হয় প্রায় 2.5 কোটি টাকার। দীর্ঘ 3 মাস পর শুক্রবার থেকে পার্কটি খুলে দেয় কর্তৃপক্ষ। এতে ঘুরতে আসেন শিশুসহ দেশি বিদেশি বিভিন্ন বয়সের দর্শনার্থীরা। দীর্ঘ 3 মাস সাফারি পার্ক বন্ধ ছিল, আসা হয় নাই। এখন দীর্ঘ 3 মাস পরে খুলছে সাফারি পার্ক, এখন ঘুরতে আসলাম, ভালো লাগলো। বাচ্চাদের নিয়ে আসছি, ফ্যামিলি নিয়ে আসছি, ভালো লাগছে, ঘুরে গেলাম, অনেক কিছুই দেখলাম। চিড়া, তারপর ভাল্লুক, বাঘ, সিংহ, পাখি, মাছ
দেখলাম, অনেক ভালো লাগছে। This park is very interesting. I'm like this. যদিও পশু পাখির অপ্রতুলতা ও পার্কের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। বাসে এসি নষ্ট, একটা বাঘ ছাড়া আছে, আর বেবি সিট বসাইছে, বাচ্চা কাচ্চা দেখতে পারতেছে না। এখানকার পরিবেশ একটু ময়লা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, আর এখানে খাবারের ভেতরের দাম অনেকটা বেশি। সাময়িক সংস্কার করে খুলে দেওয়া হলেও নতুন প্রকল্পের মাধ্যমে সাজানো হবে পার্কটিকে, বলছেন পার্ক কর্তৃপক্ষ। নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং সেটা হলে আমরা সুন্দরভাবে অবকাঠামোগুলো করতে পারবো। আমরা চেষ্টা করতেছি, অনেকগুলা সমস্যা আছে এবং এগুলা মেরামত করা হচ্ছে। তারপরে আমরা ভালো কিছু করার জন্য এবং নতুন গাড়ি আনা যায় কিনা এটা অফিসিয়ালভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব। মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিন খোলা থাকবে সাফারি পার্ক গাজীপুর। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। খ্যাতিমান সঙ্গীত শিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। 71 পেরিয়ে 72-এ পা রাখবেন এ কিংবদন্তি। গ্রাম বাংলার গর্ব এই শিল্পীর জন্ম 1952 সালের 17 নভেম্বর সিলেটে। গানের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করেছেন রুনা লায়লা। 5 দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার হাজারো জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন দেশ বিদেশের নানা সম্মাননা। বাংলা, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, পাঞ্জাবি, সিন্ধি, পশতু, বেলুচ, আরবি, পার্সিয়ান, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, স্প্যানিশ, ফরাসি ও ইংরেজি সহ 18টি ভাষায় গান গেয়েছেন তিনি। আবারও উত্তপ্ত ভারতের মণিপুর রাজ্য। জিরিবামের ত্রাণ শিবির থেকে অপহৃত 3 নারী ও 3 শিশুর মরদেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়েন হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠী। এর জেরে শনিবার দুপুরে রাজ্যের 2 মন্ত্রী ও 3 বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ জনতা। গত সোমবার মণিপুরের জিরিবাম থেকে ওই 6 জন নিখোঁজ হন। মেইতেই সম্প্রদায়ের অভিযোগ, কুকি সম্প্রদায়ের সশস্ত্র জঙ্গিরা ওই 6 জনকে অপহরণ করেছিল। উত্তেজিত জনতার একটি অংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জনের বাড়িতে আগুন দেয়। ভাঙচুর চালায় আরও 1 মন্ত্রী ও তনি বিধায়কের বাড়িতেও। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তার জন্য তড়িঘড়ি রাজ্যের 7 জেলায় কারফিউ জারি করেছে এন বীরেন সিংহের সরকার। সেই সঙ্গে গুজব ছড়ানো রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। 2023 সালের মে মাসে মূলত হিন্দু ধর্মাবলম্বী ও সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি সম্প্রদায়ের সংঘাত শুরু হয়। এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে দর্শকদের আনন্দে ভাসিয়ে বছরটা শেষ করল ফুটবলাররা। প্রথমার্ধে পিছিয়ে পড়া দলটার দুর্দান্ত কামব্যাকে অভিভূত ভক্ত সমর্থকরা সবার বুকে আশার প্রদীপ জ্বালালো জনি পাপন সিংরা। তবে এ ম্যাচের চেয়ে প্রথম ম্যাচেই ভালো খেলেছিল বলে মন্তব্য করেছেন কোচ হ্যাবিয়ের ক্যাবেরেরা। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে পিছিয়ে থেকেও জয় পাওয়া বাংলাদেশ। দর্শকদের প্রাণবন্ততায় ভরে ওঠা কিংস এরিনার গ্যালারি। অনেকেই যেন চোখে দেখেও বিশ্বাস করতে পারছিলেন না। অবিশ্বাস্য এক জয়ে বছরটা শেষ করল লাল সবুজের ফুটবলাররা। বিজয় তো সবসময় আনন্দের এবং উচ্ছ্বাসের। অনেক 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 এনজয় করছি। আমরা পঞ্চগড় থেকে আসছি, আমরা ফার্স্ট টাইম দেখলাম, আমাদেরকে খুবই খুবই মজা লেগেছে। আজকে যে এরকম খেলা আমাদেরকে দিয়েছে, এই খেলাগুলো আমরা পরবর্তীতেও পাবো। আশা করি নতুন বছরটা জয় দিয়েই শুরু হবে। প্রথম ম্যাচে হারা ফুটবলারদের সাহস জোগাতে গ্যালারিতে বাফুফের কর্তাদের পাশাপাশি হাজির হন ক্রীড়া উপদেষ্টা আর নন্দিত ক্রিকেটার তামিম ইকবালও। ফুটবলারদের মনোবল চাঙ্গা করতে গ্যালারি ছিল সরব। সম্প্রতি ক্রীড়াঙ্গনের সমস্যা আর সম্ভাবনা চিহ্নিত করতে গঠন করা সার্চ কমিটির সদস্যরাও এসেছিলেন লাল সবুজের ফুটবলারদের পর্যবেক্ষণ করতে। সন্তুষ্টির ঢেকুর তুলেছেন তারাও। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ তো জিতছে, এটাই তো আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। কামব্যাক করছে, এই টেম্পোটা যদি ধরে রাখে, উই হ্যাভ এ ব্রাইট ফিউচার। আমাদের ডিমোরালাইজ হওয়ার কিছু নাই। ম্যাচ জিতলেও কোচ হ্যাভিয়ার ক্যাবেরেরা প্রথম ম্যাচের পারফরম্যান্সের প্রশংসাই করলেন। আপনারা শুধু সমালোচনা করতে পছন্দ করেন, এটা ঠিক নয়। প্রথম ম্যাচে আমরা জিততে পারতাম, সেখানে ছেলেরা আরো বেশি সুযোগ সৃষ্টি করেছিল। তবে আমি খুব একটা খুশি নই, কারণ এর আগের ম্যাচটাও জেতা উচিত ছিল।
প্রথম ম্যাচে হারের পর যে সমর্থকরা ফুটবলারদের ছুঁড়েছিল কথার বুলেট, তারাই আজ জনি মোরসালিনদের জন্য ভালোবাসা বিলিয়েছেন উজাড় করে। আম্মু আমাকে বাসা থেকে বলেই দিছে, যদি আজকের ম্যাচ না জিতে তুমি আর ঘরে ঢুকতে পারবা না। আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে শেখ মোরসালিন, তো তার জন্য হার্টেস্ট লাভ, আই লাভ ইউ। বাংলাদেশ জিতে গেছে, বাংলাদেশ জিতে গেছে। একজন সমর্থককে তার মা বলে দিয়েছেন, তুমি যদি আজকে হেরে যাও তবে ঘরে ঢুকতে পারবে না। সেই জায়গা থেকে বোঝা যায় যে বাংলাদেশের ফুটবলের প্রতি কতটা ভালোবাসা আছে এই দেশের মানুষের। আর সেই জায়গায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ ম্যাচটি জিতে বছরটি শেষ করলো। শুভকামনা জাতীয় ফুটবল দলের জন্য, আগামী বছরটা হোক আরও সুন্দর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।